হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। এসএসসি ওয়েটিং লিস্টে নাম আছে, দিনরাত শুধু ভাবছো কবে ডাক পাবো, তাই না? কবে শুরু হবে সেকেন্ড বা ওয়েটিং কাউন্সেলিং। সো আজকের এই ভিডিওটা যদি তোমরা স্কিপ করো তাহলে হয়তো অনেক বড় একটা ইনফরমেশন মিস করে যাবে। হ্যাঁ, ঠিকই শুনছো, কারণ আজ আমি শুধু হাওয়ায় কথা বলবো না, সরাসরি প্রমাণ সহ কথা বলবো। আজকের একদম লেটেস্ট অফিসিয়াল আপডেট এবং খবরের কাগজে গুরুত্বপূর্ণ কাটিং নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা নবম দশম বা একাদশ দ্বাদশের ওয়েটিং লিস্টে আছো, তোমাদের মনের ভেতর চলা হাজারো প্রশ্নের উত্তর, কতজন চাকরি পাবে, সিট কি সত্যিই বাড়বে, কিভাবে পুরো প্রসেসটা হবে, সব আজ জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক, এবং এই ভিডিওতে আমরা সব কনফিউশন তোমাদের কিন্তু দূর করব। প্রথমে আসি, দেখো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় তোমরা হয়তো অনেক খবর দেখছো আর প্যানিক করছো, কিন্তু আজকে নিউজ পেপারের কাটিং এবং এসএসসির ইন্টারনাল প্রসেস যা ইঙ্গিত দিচ্ছে তাতে তোমাদের জন্য যথেষ্ট পজিটিভ খবর রয়েছে। তোমরা যারা ওয়েটিং এ আছো তারা ভাবছো যে ফার্স্ট কাউন্সেলিং তো হলো, তাহলে আমাদের ডাক কেন আসছে না, এসএসসি কেন নোটিশ দিচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে এসএসসির সিট ফাঁকা হওয়ার বা ভ্যাকেন্সি তৈরি হওয়ার তিনটে মেকানিজমের মধ্যে। সেটা কি, চলো অফিসিয়াল প্রসেসটা আগে ভালো করে বুঝে নিই। এসএসসি চাইলেই কিন্তু হুট করে কালকে কিন্তু ওয়েটিং কাউন্সেলিং শুরু করতে পারে না। কেন? কারণ হচ্ছে সিট মূলত 3 ধাপে ফাঁকা হয়, আর এই 3টে ধাপ কমপ্লিট না হওয়া পর্যন্ত ফাইনাল ভ্যাকেন্সি লিস্ট তৈরি হয় না। প্রথম ধাপ হলো যে অ্যাবসেন্স বা অনুপস্থিতি। ঠিক আছে, ধরো ফার্স্ট কাউন্সেলিং শুরু হলো, অনেক ক্যান্ডিডেট আছে যারা অলরেডি অন্য কোনো ভালো ডিপার্টমেন্টে চাকরি করছে, ঠিক আছে, বা হয়তো প্রাইমারি বা আপার প্রাইমারিতে আছে। তারা যখন দেখলো যে স্কুল লিস্টে তাদের বাড়ির কাছে কোনো স্কুল নেই, তারা কিন্তু কাউন্সেলিং এই গেল না। ঠিক আছে, অর্থাৎ শুরুতেই একটা বড় সংখ্যক সিট ফাঁকা হয়ে গেল। সেখানেই কিন্তু তোমরা ওয়েটিং লিস্টে আছো, তোমরাই কিন্তু এখানে সুযোগ পাবে। এরপর আসে দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে ধরো কেউ কাউন্সেলিং এ গেল, এসএসসি থেকে রেকমেন্ডেশন লেটারও নিল, কিন্তু এরপর যখন মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে তখন সে ভাবলো যে না, আমি অন্য একটা ভালো চাকরির অফার পেয়ে গেছি, এই চাকরিটা আর নেব না। বুঝতে পারছো, সে অন্য জায়গায় চলে গেল। ব্যাংক, সেটা কিন্তু ব্যাংকিং ক্ষেত্রে হতে পারে, সেটা আলাদাও কোনো ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, বা পুলিশের ক্ষেত্রে চলে গেল। সেক্ষেত্রে তুমি দেখবে যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিল না, এখানে কিন্তু বেশ কিছু সিট ফাঁকা হলো। এর ফলে কারা সুযোগ পাবে? এর ফলে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো প্রথম সারির দিকে, তারা কিন্তু এই সিটগুলোতে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে যে তোমরা ঢুকে যাবে। তাছাড়া তুমি কত নম্বরে ওয়েটিং লিস্টে আছো সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে আমি এত নম্বর আছি, আমি কি চান্স পাবো না। আমি অবশ্যই কিন্তু কত পার্সেন্ট চান্স রয়েছে তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাবো, ঠিক আছে। আর সবশেষে আসি তৃতীয় পয়েন্টটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ধাপ, যে নন জয়নিং। সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাওয়ার পরও ব্যক্তিগত কারণ বা যাতায়াতের সমস্যা, বুঝতে পারছো, 200 কিলোমিটার দূর কিংবা 300 কিলোমিটার দূর যদি স্কুল পড়ে যায় বা অন্যান্য কারণে, ঠিক আছে, অনেকে শেষ মুহূর্তে স্কুলে গিয়ে আর জয়েন করে না। কেন? কারণ হচ্ছে যে দূরে যদি সে পেলো, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যদি দূরে কোনো স্কুল পড়ে গেল, ঠিক আছে, তারা তাদের বাড়ির মা বাবা বা কেউই চাইবে না যে তাকে অত দূরে কিন্তু পাঠায়, ঠিক আছে, 200 কিলোমিটার কেউ যেতে চাইবে না। এর ফলে যে সিটগুলো ফাঁকা হবে সেখানে কিন্তু চান্স পাবে ওয়েটিং লিস্টে থাকা তোমরা, ঠিক আছে। তাছাড়া আজকের খবরের কাগজের রিপোর্ট এবং এসএসসির অতীত ইতিহাস ঘাটলে তোমরা দেখবে যে এই 3টি ধাপ পেরোনোর পর প্রত্যেকটা সাবজেক্টে একটা বড় সংখ্যক কিন্তু সিট খালি হয়। এই এসএসসির কিন্তু বোকা নয়, ঠিক আছে, তারা এই 3টি ধাপ সম্পূর্ণ শেষ হওয়ার জন্য অপেক্ষা করে, কারণ বারবার কাউন্সেলিং করানো সম্ভব নয়। একবার ফাইনাল জয়েনিং রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদ থেকে এসএসসির কাছে আসবে, তারপর তারা দেখবে যে ঠিক কতগুলো সিট ফাঁকা হলো, এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের ওয়েটিং লিস্টে যারা আছো তাদের কিন্তু ডাকা হবে। এবার আসি সবচেয়ে গেম চেঞ্জার একটা পয়েন্টে, যেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি এই নিয়ে, তোমরা যারা দেখেছো তারা অলরেডি জানো, আর যারা দেখোনি তাদের জন্য আজকের এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশের ওভারল্যাপিং। মানে খবরের কাগজে এবং বিভিন্ন আপডেটে বারবার এই বিষয়টা উঠে আসছে যে তোমরা একটু ঠান্ডা মাথায় ভাবো, এমন অনেক ক্যান্ডিডেট আছে যাদের নাম নবম দশম এবং একাদশ দ্বাদশে দুটোতেই কিন্তু রয়েছে, ঠিক আছে। এখন কেউ যদি একাদশ দ্বাদশে চাকরি পেয়ে যায়, সে হয়তো নবম দশমের সিটটা ছেড়ে দেবে, তাই না? আবার উল্টোটাও হতে পারে যে ধরো একাদশ দ্বাদশে পেলো, ঠিক আছে, স্কুল পেলো বাড়ি থেকে অনেক দূরে, বাড়ি থেকে সে অনেক দূরে কিন্তু সিট পেলো, বুঝতে পারছো তো, মনে করো 200 কিলোমিটার 300 কিলোমিটার দূরে পেয়ে গেল। সে কি করবে তখন? নবম দশমের ক্ষেত্রেও যদি বাড়ির পাশের স্কুল পেয়ে গেল, সে কিন্তু অনায়াসে একাদশ দ্বাদশ ছেড়ে নবম দশমে জয়েন করবে। তোমরা বুঝতেই পারছো সেটা, কেননা একাদশ দ্বাদশে সে যদি 200 কিলোমিটার দূরে পেয়ে যায় তাহলে সে কি আর যেতে চাইবে? তোমরাই ভাবো, যেতে চাইবে না। তারা কি করবে? তারা নবম দশমিক নিয়ে নেবে সিটটা। এর ফলে কি হবে? এখানে বড় একটা সংখ্যক তোমাদের একাদশ দ্বাদশে সিটটা কিন্তু
ফাঁকা হবে। এর ফলে একাদশ দ্বাদশে যারা ওয়েটিং লিস্টে আছো তাদের জন্য এক সুবর্ণ সুযোগ কিন্তু রয়েছে, বুঝতে পারছো সেটা। আর তাছাড়া সিট বাড়ার বিষয়টা নিয়ে আজকের আপডেট কি বলছে দেখো, তোমাদের একদম সত্যি কথাটা কিন্তু বলি। বিভিন্ন সংগঠন থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, ঠিক আছে, আন্দোলন চলছে, খবরের কাগজেও কিন্তু লেখালেখি হচ্ছে, কিন্তু অফিসিয়ালি এই মুহূর্তে সিট বাড়ার কোনো কনফার্মেশন এসএসসি দেয়নি। তবে হ্যাঁ, সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না, ভবিষ্যতে সরকারের নির্দেশে সিট বাড়তেও কিন্তু পারে, ঠিক আছে, কিন্তু আমাদের বর্তমান ভ্যাকেন্সির ওপর ভিত্তি করে পজিটিভ থাকতে হবে। আর তাছাড়া তোমরা অনেকেই জানো যে একটা ইঙ্গিত দিয়েছে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যে 15,000 নতুন শিক্ষক নিয়োগ কিন্তু হতে চলেছে। এটা নিয়ে যদিও অফিসিয়ালি কিছু আসেনি, কিন্তু একটা মঞ্চ থেকে কিন্তু তিনি জানিয়েছিলেন এবং খবরের কাগজেও কিন্তু এসেছিল, আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো সেখানে কিন্তু তোমাদের একটা সুবর্ণ কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু এই মুহূর্তে যেহেতু ভোটের সময়, এই কারণে বলা যাবে না যে তোমাদের সত্যিই কি 15,000 ভ্যাকেন্সি বেরোবে কি বেরোবে না, ঠিক আছে, পরবর্তী নাও বেরোতে পারে, কেননা এখনো এই সেকেন্ড এসএলএসটির কোনো আইনি জটিলতা এখনো পর্যন্ত সম্পূর্ণ কাটেনি, ঠিক আছে। এর ফলে আর তাছাড়া তোমরাও জানো যে মানে 10 বছর এক্সাম হয়নি এখানে, তাই না, এক্ষেত্রে হঠাৎ কেন 15,000 বের করলো, ঠিক আছে, এর ফলে কিন্তু এটা বিশ্বাস করা যাচ্ছে না। আর এবং তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমার মনে হয় যে এটা হয়তো ভোটের জন্য হতে পারে, তোমাদের কি মতামত, ঠিক আছে, আমার এটা ব্যক্তিগত মতামত, তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবার চলে আসি তাহলে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝলাম। দেখো, তোমাদের কাউন্সিলিং কবে হবে সেটা এই মুহূর্তে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, ঠিক আছে, কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে যে তোমাদের সেকেন্ড যে কাউন্সিলিং হবে একাদশ দ্বাদশের ক্ষেত্রে যে সাবজেক্টগুলোর, সেগুলো কিন্তু 20 তারিখের পরেই একটা সম্ভাবনা আছে যে নোটিশ দেওয়ার, ঠিক আছে। এটা আমার একটা এক্সপেক্টেড ডেট তোমাদের সামনে তুলে ধরলাম, এখনো পর্যন্ত কিন্তু কিছু এসএসসির তরফ থেকে আসেনি অফিসিয়ালি। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর তাছাড়া ফার্স্ট কাউন্সিলিং এর জয়নিং প্রসেস কিন্তু 100% কমপ্লিট হবে আমার মতামত, এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে রিপোর্ট এসএসসির কাছে যাবে, তারপর সেই খালি হওয়া সিটগুলোর জন্য একটা অফিসিয়াল নোটিশ আসবে এবং তোমাদের শুধু এই সময়টুকুই কিন্তু ধৈর্য ধরতে হবে। আর একটা কথা খুব বাস্তব, এবং ওয়েটিং লিস্টে নাম থাকা মানেই যে সবার চাকরি 100% নিশ্চিত তা কিন্তু নয়, ঠিক আছে, এটা অনেকটাই কিন্তু ভাগ্যের ওপর আর কতটা সিট ফাঁকা হচ্ছে তার ওপর ডিপেন্ড করে। কিন্তু তোমরা যারা শুরুতে আছো তাদের কিন্তু অযথা প্যানিক করে লাভ নেই, ঠিক আছে, তারা কিন্তু অনেকেই ডাক পাবে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য ডাক পাবে। দেখো, তোমরা দেখেছো আগের ভিডিওতে যে মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছিলাম, যারা ওয়েটিং লিস্টে ছিল, ঠিক আছে, তারাও কিন্তু পরবর্তীকালে ডাক পেয়েছে, তাহলে তোমরা কেন পাবে না? এখানে তো বিশাল সংখ্যক একটা ভ্যাকেন্সি রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 3,000 করে ভ্যাকেন্সি রয়েছে, বিশেষ করে 9, 10 নবম দশমের ক্ষেত্রে, আর একাদশ দ্বাদশ যদি মিলিয়ে নেওয়া যায় তো প্রায় 4,000 করে প্রত্যেকটা সাবজেক্টের মানে একটা হিউজ ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে। এই ক্ষেত্রে তোমাদের সেকেন্ড কাউন্সিলিং কিন্তু হবেই হবে, চিন্তার কোনো কারণ নেই। এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এটা আমার মতামত। তাছাড়া তোমাদের দেখো, এতদিন যেহেতু এক্সাম হয়নি এবং এটা কোর্টের আন্ডারে হচ্ছে, যদি এটা সম্পূর্ণ যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের প্রবল সম্ভাবনা কিন্তু একটা রয়েছে যে থার্ড এসএলএসটি হওয়ার। আর যাদের এই এসএলএসটি তে হয়নি তাদেরকে বলবো তারা একটা দেখবে মাদ্রাসা সার্ভিস কমিশনের টিচিং এবং নন টিচিং এর যে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে, সেটার জন্য কিন্তু প্রিপারেশন নাও, ঠিক আছে। এবং নবম দশমের ক্ষেত্রে যেটা, তো অবশ্যই কিন্তু সেখানে প্রিপারেশন নেবে এবং খুব ভালো রেজাল্ট করে কিন্তু ওখানে একটা চাকরি সুনিশ্চিত করবে, যারা মাদ্রাসা সার্ভিস কমিশন দিতে চাও, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এটা। আমি আগের ভিডিওতে আমরা অলরেডি আলোচনা করেছি এই নিয়ে। আর তাছাড়া তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে স্যার 23 তারিখে নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একই সাথে হতে চলেছে, মানে একই দিনই হবে? তো বলে রাখি, হ্যাঁ, অফিসিয়াল তথ্য অনুসারে একই দিনেই কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন দুটোই হবে, সে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। আর যেটা মাদ্রাসা সার্ভিস কমিশন যেটা বললাম সেটা হচ্ছে অষ্টম এসএলএসটি কিন্তু বেরোতে চলেছে, ঠিক আছে। এখনো পর্যন্ত ভ্যাকেন্সি সংখ্যা কিছু বেরোয়নি, অফিসিয়াল নোটিশ যদি আসে তো অবশ্যই কিন্তু জানিয়ে দেবে।